এবার গোসাবার খবরের দিকে নজর রাখতে হবে। অস্থায়ী কর্মী যার মাসে মাইনা বেতন মাত্র ৩,৫০০ টাকা, আর তারই ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা? ৩.৫ কোটি টাকা। গত সপ্তাহে ভুয়ো বার্থ সার্টিফিকেট মামলায় গৌতম সর্দারকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ। তদন্তকারীদের দাবি ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করেই কোটিপতি এই গৌতম। পাসপোর্টের জন্য আবেদন, নথি হিসাবে দেওয়া বার্থ সার্টিফিকেটে গরমিল, এই নিয়ে একের পর এক অভিযোগ। সম্প্রতি তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তারা জানতে পারে এসব ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে, যেখানে বার্থ সার্টিফিকেট ইস্যু করেন গৌতম সর্দার, যিনি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী। গৌতমকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ। তদন্তকারীরা তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখেন। জানা গিয়েছে গৌতমের বেতন ৩,৫০০ টাকা, অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৩.৫ কোটি টাকা। ২০২২ থেকে এই হিসেব বহির্ভূত টাকার রমরমা। ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির নামে টাকা তুলতেন গৌতম। একটা বার্থ সার্টিফিকেটের জন্য ২৫০০ টাকা। দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় রয়েছে তার এজেন্ট। সেই সব এজেন্টরাই গৌতমের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। নগদেও তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কিভাবে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করতেন গৌতম সর্দার? তদন্তকারীদের দাবি বার্থ সার্টিফিকেট ইস্যুর কাজ করতেন গৌতম। এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট হয়। ওটিপি ঢোকে পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে, কিন্তু কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম। এরপর একের পর এক ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেন। কলকাতা, হাওড়া, হুগলি জেলার অনেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট পেয়েছেন। এভাবেই তৈরি করা হয়েছে ৩,৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট। মূলত জন্মের ভুয়ো শংসাপত্র তৈরি করা বাবদ যে টাকা গৌতম পেয়েছে, সেই টাকায় গচ্ছিত রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, দাবি কলকাতা পুলিশের। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ ১৮ বাংলা, কলকাতা। এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা, লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রীর স্বামী তুহিন মান্ডি। মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে বাজার করার সময় হঠাৎ হামলার অভিযোগ। লাঠি সোঁটা নিয়ে চড়াও ১৫-১৬ জন। বাঁকুড়ার খাতড়া বাজারের ঘটনা। মন্ত্রীর স্বামীর পিঠ, ডান হাতে গুরুতর চোট লেগেছে। ঘটনায় ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মারধরের অভিযোগ অস্বীকার বিজেপির। অলরেডি সন্ধ্যে থেকেই ওরা লাঠি সোটা, রড নিয়ে হুমকি চুমকি এই জিনিসগুলো ওরা করছিল, বিজেপি আশ্রিত গুন্ডারা। হাজবেন্ড ওই রাস্তা দিয়ে বেরোচ্ছিলেন, তখন ওরা ছিল, তখন ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করে। হাতে লেগেছে, ওরা চর ঘুষি লাঠি মেরেছে এবং হাতে লেগেছে, পিঠে খুব জোরে আঘাত লেগেছে, হাতটা মেবি ফ্র্যাকচার হয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তারা খুঁজছেন এবং ২-৩ জনকে মনে হয় ধরেওছেন। দলগতভাবে আমাদের আজকে মিটিং আছে, আমাদের দলগত নির্দেশ এলে আমরা আমাদের তরফ থেকে আমরা মুভ করব। তুহিন মান্ডির গুন্ডা বাহিনী আর এই শান্ত খাতড়াকে অশান্ত করার জন্য তারা সেখানে আসে, পুলিশ এবং র্যাব লাঠি চালায়। সেই কারণে তুহিন মান্ডি আঘাতপ্রাপ্ত হয়েছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনরূপ ভাবেই যুক্ত নয়। এবং তারা এলাকা দখলের লড়াই, শান্ত খাতড়াকে অশান্ত পরিবেশ করার প্রয়াস। তৃণমূলের পায়ের তলার মাটি সরছে, ভারতীয় জনতা পার্টির মাটি হচ্ছে, আর সেই কারণে তারা এরকম প্রয়াস চালাচ্ছেন। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। AI-171 এর যাত্রীদের মধ্যে ছিলেন তিনিও। বিমান বিপর্যয়ে মৃত্যু বিজয় রূপানির। লন্ডনে মেয়ের কাছে যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু ফ্লাইটে টেক অফের পরই সব শেষ। গান্ধীনগরে বাড়িতে এখন শুধুই কান্নার রোল। বাবা শেষকৃত্যে যোগ দিতে তড়িঘড়ি ছুটে এসেছেন ছেলেও। গতকালই রূপানির স্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে আরো গাঢ় যুদ্ধের মেঘ। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পর এবার ইরানের আরো যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, মধ্যপ্রাচ্যের খবরের দিকে। সেখানে যে ছবি আপনারা দেখছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এবং সেখানেই আপনারা দেখছেন আরো গাঢ় যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে।
ইসরায়েলে অপারেশন রাইজিং লায়নের পর এবার ইরানের প্রত্যাঘাত। জামকরণে লাল নিশান উড়িয়ে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা তেহরানের। বৃহস্পতিবার রাতেই ইরানের উপর হামলা শুরু তেল আভিবের। নিখুঁত এয়ার স্ট্রাইকে তছনছ পরপর পরমাণু ঘাঁটি। বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। হামলায় নিহত ইরানের আর্মি চিফও। আপাতত অভিযান চলবে বলে জানিয়ে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করে বিশ্বের তামাম দেশ। আমেরিকা জানিয়ে দেয় হামলার সঙ্গে মার্কিন সেনার কোনো যোগ নেই। তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাকে সতর্ক করে হোয়াইট হাউস। ইরানে থাকা প্রবাসীদের জন্য সতর্কতা জারি করে ভারতীয় দূতাবাসও। নেতানিয়াহুর হুঙ্কারের পর গতকালই জবাব দিতে শুরু করে তেহরান। শতাধিক ড্রোন পাঠিয়ে ইসরায়েলে হানা দেয় ইরানি সেনা। সন্ধেয় জামকরণে লাল নিশান উড়িয়ে যুদ্ধে সবুজ সংকেত। সর্বোচ্চ গ্রিন সিগন্যাল মিলতেই গত রাতে বদলা শুরু তেহরানের। প্রায় 1 ডজন ব্যালিস্টিক মিসাইল তছনছ তেল আভিভ সহ জেরুজালেম লাগোয়া একাধিক এলাকা। عرض سلام دارم به ملت عزیز و بزرگ کشورمون. شهادت سرداران و دانشمندان عزیز که البته برای همه سنگین است و تعدادی از مردم غیر نظامی رو به ملت ایران به خانواده های اونها تبریک و تسلیت عرض میکنم. امیدواریم انشالله خدای متعال درجات اونها رو عالی کنه و ارواح طیبشون رو। তবে ইরানের অপারেশনেও এক চুলো জমি ছাড়া নয়, বরং ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন চলবে বলেই ফের হুঙ্কার বেঞ্জামিন নেতানিয়াহুর। রাতেই মোদিকে ফোন করেন নেতানিয়াহু। এক্স স্যান্ডেলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। We're in the midst of one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. More is on the way. The regime doesn't know what hit them. They don't know what will hit them. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandagi, Azadi. প্রধানমন্ত্রী গো গ্রিন পেয়ে নতুন করে হানা দিতে শুরু করেছে ইসরায়েলি সেনা। আকাশসীমা বন্ধ করায় সার তেল আভিবের ড্রোন অ্যাটাকে ফের তটস্থ তেহরান। তেহরানের একাধিক ক্ষেপণাস্ত্র নষ্ট করে ইসরায়েলের নৌসেনা। তেল আভিব ফের আক্রমণের ঝাঁজ বাড়াতেই নাগরিকদের জন্য সতর্ক জারি ইরানের। ইসরায়েলের হানায় ইতিমধ্যেই প্রায় 100 জনের মৃত্যু বলে রাষ্ট্রসংঘের দাবি ইরানের। তবে অপারেশন রাইজিং লায়ন যে আপাতত বন্ধ হচ্ছে না, রাষ্ট্রসংঘে পাল্টা বুঝিয়ে দেয় ইসরায়েলও। ইরান ইসরায়েল সংঘাতের জের 1 লাফে 7% দাম বাড়ল অপরিশোধিত তেলের। জ্বালানির দাম আরও বাড়বে বলে উদ্বেগ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় উদ্বেগ বিশ্বজুড়ে। গত কয়েক মাসের মধ্যে ব্যারেল পিছু রেকর্ড দাম। ভারতেও অপরিশোধিত তেলের দাম নিয়ে উদ্বেগ। সারা বিশ্বের যে তেলের ভান্ডার এবং সেই তেলের ভান্ডারটা যেহেতু মধ্যপ্রাচ্যে, এবং মধ্যপ্রাচ্যে যদি অশান্তি হয় তাহলে সারা বিশ্ব জুড়ে কিন্তু তেলের যে সাপ্লাই চেন সেটা ডিসরাপ্টেড হয়ে যাবে। আমরা এমন একটা দেশ যেখানে প্রায় 85% তেল আমাদেরকে আমদানি করতে হয়, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাশিয়ার থেকে আমরা হয়তো কিছুটা তেল কিনি, কিন্তু পুরো তেল আমরা রাশিয়া থেকে কিনি না। 2 নম্বর হচ্ছে আমাদের অর্থনীতি যেহেতু জ্বালানি নির্ভর, পেট্রোল ডিজেলের দাম যদি বেড়ে যায় আমাদের ভারতবর্ষের ইকোনমিতে ইম্প্যাক্টেড হবে। কিছু ইনভেস্টার্স আছেন, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন, তারা কিন্তু এই সময় সঙ্গে সঙ্গে তাদের টাকাটাকে ভারতবর্ষের বাজার থেকে তুলে নিয়ে যাবেন, এবং তুলে নিয়ে যাওয়া মানেই হচ্ছে তারা ডলারের মাধ্যমে নিয়ে যাবে। তো ডলারের একটা সার্জ হবে। ডলারের সার্জ যদি হয় তাহলে আমরা দেখবো যে ডলারের জন্য ভারতবর্ষের টাকার একটা অবমূল্যায়ন হবে।
জেলা থেকে সরাসরিতে বা জেলার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ আজ কলকাতায় বৈঠক হয়। কিন্তু বৈঠক শেষে বীরভূমের দিকে যদি নজর রাখি, বীরভূমের জট। কারণ কেন? 25শে জুন বীরভূমের জেলা কমিটির বৈঠকের ডাকা, সেই বৈঠক ডাকেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। আর সেই একই দিনে একই সময় বৈঠকের ডাক দেখেছেন কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলও। আশিসের ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যে অনুব্রতর বৈঠক পোস্ট। অনুব্রতর ভূমিকায় ক্ষুব্ধ জেলা তৃণমূল চেয়ারম্যান। শীর্ষ নেতৃত্বকে নালিশ জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতায় যেমনটা বলছিলাম, কলকাতায় বৈঠকের পরেই বীরভূমে জট। অন্যদিকে কলকাতায় আজ অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা বৈঠক হয়। সুব্রত বক্সির অফিসে অনুব্রতকে নিয়ে বৈঠক। অনুব্রতকে নিয়ে বৈঠকে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। প্রায় 20 মিনিট অনুব্রতকে নিয়ে বৈঠক হয় সেখানে। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এইবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসে। কলকাতায় যে বৈঠক, সেখানে প্রকাশ্যে এত মন্তব্য কেন? অনুব্রতকে প্রশ্ন করা হয় তৃণমূল নেতৃত্বের তরফে, এবং সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে এমনই জানিয়ে দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই।